যে আজকে যে আর্টিকেলসটা, এটা খুবই একটা বিখ্যাত জার্নালে, নিউজ ম্যাগাজিনে বের হয়েছে, নিউজ উইকে। এবং এখানে বলা হয়েছে যে কি নতুন সিক্রেট যেটাতে আপনার লঙ্গার হেলথিয়ার লাইফ হবে। আমরা এর আগে অনেকবার কিছু কিছু আলাপ করেছি কিভাবে লঙ্গার হেলথিয়ার লাইফ মেনটেন করা যাবে, কিন্তু আজকে রিসার্চটা সিম্পলি হচ্ছে যে নতুন সিক্রেটটা কি, এই যে এখন এই গবেষণায় আর কি। তো এখানে যেটা দেখলাম, আপনারা জানেন যে কার্ডিওভাস্কুলার ডিজিজ হচ্ছে দ্য লিডিং কজ অফ ডেথ ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই কার্ডিওভাস্কুলার ডিজিজের সাথে আপনার যে বিভিন্ন ক্রনিক মেডিকেল কন্ডিশন যেগুলি আছে, যেগুলো ব্লাড প্রেশার, তারপর কোলেস্টেরল, তারপর ডায়াবেটিস, হ্যাঁ, তারপর ওবেসিটি, এগুলি। তো এই কোফ্যাক্টর গুলাকে যদি আমরা কোনো না কোনো ভাবে যদি হেলথি লাইফস্টাইল মেনটেন করতে পারি, অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে পারি, কিংবা ধরেন আপনার জেনেটিক হয়তো ভালো, তাহলে এই রিস্ক ফ্যাক্টর গুলো আমরা মডুলেট করতে পারি এবং আমরা মোটামুটি কার্ডিওভাস্কুলার ডিজিজকে আপনার অনেক প্রিভেন্ট করতে পারি এবং যার ফলে লঙ্গার একটা হেলথি লাইফ করতে পারি। কিন্তু এখন ওনারা দেখতেছেন যে এইটির বাইরে আর অন্য কোনো কিছু জড়িত কিনা, এবং সেটি হচ্ছে গাট মাইক্রোবায়োম। ইদানিং গাট মাইক্রোবায়োম নিয়ে অনেক রিসার্চ হচ্ছে। আমি এর আগে গাট মাইক্রোবায়োম নিয়ে আপনার গ্যাস্ট্রাইটিসের সাথে যে জড়িত আছে, কিংবা গাট মাইক্রোবায়োমের সাথে যে বিভিন্ন ধরনের স্কিন ইনফেকশন, অ্যালার্জি, কিংবা আপনার এক্সিমা আছে, এগুলো নিয়ে অনেক রিসার্চ হয়েছে। এখন বর্তমানে যে রিসার্চটা হচ্ছে যে এই গাট মাইক্রোবায়োম মিন্স আমাদের পেটের ভিতরে তো অনেক ভালো এবং খারাপ ব্যাকটেরিয়া থাকে। তো এই ব্যাকটেরিয়া কোনো প্রভাব ফেলে কিনা এই কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলোর সাথে, এটা সম্পৃক্ততা আছে কিনা, সেটি মোটামুটি রিসার্চ হয়েছে। এবং এই রিসার্চটা করা হয়েছে আপনার একটি চাইনিজ ইউনিভার্সিটিতে। সেখানে আপনার এটার নাম হচ্ছে যে সাংহাই জিয়াংটং ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন। এখানে রিসার্চে দেখা গিয়েছে 19,268 ইন্ডিভিজুয়াল যাদের বয়স 40 থেকে 93 ইয়ার্স ওল্ড এবং যাদের অনেক মরবিডিটি আছে। মরবিডিটি বলতে কি বোঝাচ্ছি, যেমন আপনার এই কিছুক্ষণ আগে যে বললাম ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, তারপর ওবেসিটি, এগুলি আছে। এদের সাথে কোনো এই গাট মাইক্রোবায়োমের কোনো সম্পৃক্ততা আছে কিনা, এই রিসার্চটা উনি করতে চেয়েছেন। তো এখানে উনি কয়েকটা ভাগে ভাগ করেছেন এবং উনি নাম দিয়েছেন MC1 টু MC5 পর্যন্ত। তো MC1 হচ্ছে যে আপনার মাল্টি মরবিডিটি ক্লাস্টার, যেখানে আপনার অনেক কোমরবিডিটি আছে কিন্তু কোনো না কোনো ভাবে আপনি ডায়েট বা যে কোনো ভাবে আপনি হেলথি আছেন, মিন্স মেটাবলিকই সাধারণত আপনার অ্যাক্টিভ হেলথি লাইফস্টাইল আছে। এই ধরনের আপনারা জানেন, মেটাবলিজম অ্যাক্টিভ যদি হয়ে থাকে তাহলে আপনার যাদের আপনার কোলেস্টেরল বলতে আমি সেখানে ট্রাইগ্লিসারাইড এবং HDL কে বোঝাচ্ছি। তারপর ব্লাড গ্লুকোজ মোটামুটি ঠিক আছে 110 এর নিচে। তারপর আপনার ওয়েস্ট সার্কামফারেন্স মিন ওবেসিটিটা মোটামুটি ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার ব্লাড প্রেশার, ডায়াবেটিস, তারপর কোলেস্টেরল, তারপর ওবেসিটি, এগুলি আর কি। তো আর একটা গ্রুপ হচ্ছে যে MC4 গ্রুপ, যেটার সাথে উনি ধরেছেন যাদের মেটাবলিক ডিজিজের সাথে সাথে ওবেসিটি আছে। আরেকটা গ্রুপ উনি করেছেন মেটাবলিক MC5, যেটিতে ব্লাড প্রেশার আছে। আরেকটা গ্রুপ যেটি আমি আগে বললাম হেলথি, কিন্তু কোমরবিডিটি থাকলেও এরা ডায়েট হোক যেভাবে হোক এটা মোটামুটি হেলথি আছে। আচ্ছা, এখন উনি যখন দেখলেন যে যে এদের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা, উনি দেখলেন যে যাদের ওবেসিটি আছে তাদের আপনার এখানে একটা নাম্বার আছে যে 10 থেকে 11 বছর পর্যন্ত রিসার্চ করে দেখলেন যে তাদের 75% হায়ার রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, মিনস হচ্ছে যে যাদের ওবেসিটি আছে। আর যাদের ব্লাড গ্লুকোজ অ্যাবনর্মাল আছে অনেক বেশি, তাদের দেখলেন যে 117% ইনক্রিজ রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। আচ্ছা, এই তো দেখলেন এগুলোর সাথে মেটাবলিক অ্যাবনর্মালিটি। এখন উনি দেখলেন যে এদের স্টুল স্যাম্পল নিলেন, মিনস ফিকাল স্যাম্পলের সাথে মাইক্রোবায়োমের কোনো সম্পৃক্ততা আছে কিনা উনি দেখলেন, এবং দেখলেন যে যাদের এই ধরনের প্রবলেম আছে তাদের কি করলেন, দেখলেন যে মাইক্রোবায়োমের এইজ গুলা কিন্তু অনেক বেশি, ইয়ং না এদের ক্ষেত্রে, কিন্তু এদের রিগার্ডলেস অফ তাদের এইজ, রিগার্ডলেস অফ তাদের সেক্স, রিগার্ডলেস অফ আপনার অন্যান্য যে কোনো ধরনের কোমরবিডিটি, একটি জিনিস উনি দেখলেন যে যাদের আপনার এই গাট মাইক্রোবায়োমের এইজ গুলি বেশি, তাদের ক্ষেত্রে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলো বেশি হয়ে থাকে। তো সুতরাং বুঝতেই পারছেন যে এখানে কোনো ক্রনোলজিক্যাল এজ, উনার অ্যাকচুয়াল এজ কি কিংবা কোমরবিডিটি কি, এই ধরনের থেকেও যদি মাইক্রোবায়োমের এইজটা যদি বেশি হয়ে থাকে তাহলে তাদের কার্ডিওভাস্কুলার ডিজিজটা বেশি হয়েছে, এটাই উনি প্রমাণ করেছেন। তো এখন উনি আরেকটা জিনিস দেখলেন যে যাদের বয়স 60-এর উপরে এবং
যাদের আপনার এই মেটাবলিক ইনঅ্যাক্টিভ লাইফস্টাইলের সাথে সাথে আপনার যাদের ওবেসিটি আছে কিংবা ব্লাড গ্লুকোজ হাই আছে, তাদের ক্ষেত্রে এই যে মাইক্রোবায়োমের এইজটা বেশি হওয়ার কারণে কার্ডিওভাস্কুলার ডিজিজ কম্পেয়ার টু সামবডি হু হ্যাজ আপনার মোটামুটি নর্মাল লাইফস্টাইল আছে কিংবা হেলথি মোটামুটি লাইফস্টাইল আছে, এবং তাদের মাইক্রোবায়োম গুলো দেখবেন তাদের মাইক্রোবায়োমের এইজ গুলো কিন্তু অনেক কম। তো সুতরাং বুঝতেই পারছেন যে পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলা এইজ বেশি, তাদের ক্ষেত্রে আপনার এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে থাকে। তো এখন উনি চিন্তা করলেন যে ঠিক আছে, যাদের বয়স মাইক্রোবায়োম গুলার বয়স বেশি সেগুলিকে কিভাবে ইয়ং করা যায়, যদি ইয়ং করা যায় তাহলে এটিকে রিভার্স করা যায় কিনা। তো উনি রিসার্চে একটি প্রপোজ করলেন ফিকাল ইমপ্ল্যান্ট। যদিও জিনিসটা খুবই গ্রোস মনে হয়ে থাকে, ফিকাল ইমপ্ল্যান্ট হচ্ছে আমরা তো সবসময় একটা অনেক কিছুর ইমপ্ল্যান্টেশন শুনেছি, কিডনি ট্রান্সপ্লান্ট করতেছে, ওই করতেছে, সেই করতেছে, মেডিকেল সায়েন্সের ট্রান্সপ্লান্টের অভাব নেই এখন আপনার উনারা চিন্তা করলে যদি ইয়ং কোন ধরনের যদি ফিকাল ট্রান্সপ্লান্টটা যদি ওই ওল্ড পেশেন্টদের মধ্যে কিংবা যাদের এই ধরনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে যদি ট্রান্সপ্লান্টটা করা যায় তাহলে কোনো এটি রিভার্স করা যায় কিনা। তো এটিতে ওনারা একটা ভালো ফল পেয়েছেন, কিন্তু এট দ্য সেম টাইম ওনারা একটু ওয়ার্নিং করছেন যে এই যে কোনো একটা ফরেন বডি যদি একটি শরীরে যদি আমাদের নেওয়া হয়ে থাকে সেখানে রিজেকশনের সমস্যা থাকতে পারে। বিশেষ করে যেমন ধরেন কথা আপনারা শুনেছেন যে কিডনি ট্রান্সপ্লান্ট বা অমুক ট্রান্সপ্লান্ট সমুক ট্রান্সপ্লান্ট যখন করা হয় রিজেকশনের কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। এই জন্য আমরা অনেক অ্যান্টি রিজেকশন মেডিসিন দেওয়া হয়ে থাকে, অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন দেওয়া হয়ে থাকে। তো এই ক্ষেত্রে উনি ধারণা করছেন যে অনেকটা অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট হয়ে অনেক হয়তো একটু ক্ষতির কারণ হতে পারে। তো সুতরাং রিসার্চটা স্টিল অনগোয়িং এবং দেখা যাবে এটা পরবর্তীতে ভবিষ্যতে কতটুকু কাজ করবে। তো খুবই একাডেমিকলি হতে পারে অনেকের কাছে একটু জটিল কিন্তু একটু ইন্টারেস্টিং। ইয়েস, ভেরি ইন্টারেস্টিং। বাট একদম যদি সংক্ষেপে আপনাকে জিজ্ঞেস করি যে ওকে সো হেলদিয়ার অ্যান্ড লং লাইফ, এই জন্য আমাদের একেবারে সংক্ষেপে আমাদের বাংলাদেশি স্টাইলে কি করা উচিত আমাদের? জি, মানে বেসড অন এই রিসার্চ অনুযায়ী, বেসড অন যদি এই রিসার্চ বলতেছে, এই রিসার্চ অনুযায়ী মানে আমাদের পেটের যে ব্যাকটেরিয়া আছে, পেটের মধ্যে তো ভালো ব্যাকটেরিয়া আর খারাপ ব্যাকটেরিয়া দুটোর সমন্বয় থাকতে হবে। জি জি, তো ভালো ব্যাকটেরিয়াটার পরিমাণ বাড়াতে হবে, এবং এই ভালো ব্যাকটেরিয়া বাড়ানোর জন্য যে সমস্ত সবসময় ভালো খাবার দাবার, প্ল্যান্ট বেসড খাবার দাবার, এই ধরনের এগুলা করতে হবে। রাইট। সো আপনাকে যেমন কেউ কেউ বলেন যে পেটের মধ্যে একটা সুন্দর অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে ভালো আপনার ব্যাকটেরিয়া যেগুলো, এর মধ্যে যেমন দই যদি খাওয়া হয়, দই নাকি আপনার ভালো ব্যাকটেরিয়া ফর্মের সাহায্য করে। তারপরে আপনার বিভিন্ন ভালো ফ্রুটস, মনে করেন যে সিজনাল ফ্রুট যেগুলো, যেমন এখন আছে আপনার চেরি বেরিয়েছে, সো ইউ ক্যান হ্যাভ সাম চেরি। একটু ম্যাঙ্গো খেতে পারেন, যদি ডায়াবেটিক থাকে একটু কম খেলেন বা একটু খেলেন। পরিমিত যদি ফ্রুটস অ্যান্ড গুড ফুড আপনি খান, দেন ইটস ক্রিয়েট দি নাইস এনভায়রনমেন্ট ইনসাইড দি টামি অ্যান্ড দ্যাট ক্রিয়েট দ্য গুড আপনার ব্যাকটেরিয়া। ইজ ইট ট্রু? জি জি, খুব সুন্দরভাবে আপনি বলেছেন যে হ্যাঁ, যে ভালো ব্যাকটেরিয়া করার জন্য ভালো ফাইবার জাতীয় খাবার, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, তারপর ভালো ফ্রুটস, তারপর ফিশ এন্ড ভেজিটেবল, ফ্যাটি ফুড, প্রসেসড ফুড থেকে দূরে থাকতে হবে। যেমন নাজমুল ভাই বলেছেন যে বেক জিনিস, ফ্রাই থেকে বেকটা অনেক ভালো, অনেক ভালো। রাইট। তারপর গুলাতে যেভাবে আপনার মিনিমাম তেল ব্যবহার করা, অলিভ অয়েল দিয়ে সামান্য